পরিবহন কাকে বলে পর্যন্ত হয়েছিল। পরিবহনের প্রকারভেদ, পরিবহন দু প্রকারের হয়, একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন আর একটা হচ্ছে সক্রিয় পরিবহন। তার মধ্যে নিষ্ক্রিয় পরিবহনটা আমরা আগে পড়াচ্ছি, দেখবি। নিষ্ক্রিয় পরিবহন একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, আর এইদিকে আমরা লিখছি সক্রিয় পরিবহন। একসাথে পড়াই দিচ্ছি, দুটো পরিবহন আছে একসাথে পড়াই দিচ্ছি, পার্থক্যর আকারে হয়ে যাবে, সংজ্ঞা হয়ে যাবে, বৈশিষ্ট্য হয়ে যাবে, তিনটা একসাথে হবে, সক্রিয় পরিবহন আর নিষ্ক্রিয় পরিবহন। তো এইটা নামটা শুনি কি মনে হচ্ছে, নিষ্ক্রিয় মানে এইখানে কোনো শক্তির দরকার পড়ে না। বিপাকীয় শক্তি, বিপাকীয় শক্তি মানে কি রে? বল, বিপাকীয় শক্তি মানে বিপাকের ফলে যে শক্তি পাই আমরা। বিপাকীয় শক্তি মানে কি? বিপাকের ফলে যে শক্তি পাই। বিপাক মানে হজম, খাবার হজম করার পর যে শক্তি পায় সেই শক্তি ছাড়াই ঘটে নিষ্ক্রিয়টা। কিন্তু সক্রিয় পরিবহন ওই বিপাকীয় শক্তি লাগবে কেই, এখানে শক্তি দরকার। তাহলে কোনটা বিপাকীয় শক্তি ছাড়াই ঘটে আর কোনটা বিপাকীয় শক্তি নিয়ে ঘটে? দেখ, হ্যাঁ নামটা দেখ, নামটাতে আছে নিষ্ক্রিয়, মানে এখানে বিপাকীয় শক্তির দরকার পড়ে না, বিপাকীয় শক্তির দরকার। আর 2 নম্বর, এইটা কি হয়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে যায়। বেশি ঘনত্ব থেকে এইখানে অণুগুলা বেশি ঘনত্ব থেকে কোন দিকে যায়? কম ঘনত্ব। এইখানে যায় নিষ্ক্রিয় পরিবহনে যায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে। এইটা তার উল্টাটা, এখানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায়। তাহলে দেখ পার্থক্যটা দেখ, এইটা বিপাকীয় শক্তি ছাড়াই ঘটে, কোনখান থেকে কোনখানে ঘটে? কম ঘনত্বের দিকে যে পরিবহন হয় সেই পরিবহনকে নিষ্ক্রিয় পরিবহন বলে। সংজ্ঞা ক্লিয়ার? বিপাকীয় শক্তি ছাড়াই বেশি ঘনত্ব থেকে কোন ঘনত্বের দিকে যায়? কম ঘনত্বের দিকে, সেই পরিবহনটাকে আমরা কি বলবো? সক্রিয় পরিবহন। কি বিপাকীয় শক্তির দরকার, মানে বিপাকীয় শক্তির সাহায্যে, এইটা বিপাকীয় শক্তি দরকার লাগছে সাহায্যে, আর এইটাতে বিপাকীয় শক্তি দরকার, নামটা দিয়ে দেখ সক্রিয়, এর দরকার। তাহলে বিপাকীয় শক্তির সাহায্যে অণুগুলা কোথা থেকে কোথায় যায়? এটাকে আমরা বলবো সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন পাইছিস দেখ না, আর ওইদিকে উল্টাই পরে দেখ সক্রিয় পরিবহন পাবি। কোষ থেকে কোষে পরিবহন তার উপরে দেখবি, জাইলেম ফ্লেম তার উপর, তার আগে পাবি। দেখ দুটো, এই দুটো পড়ি পরে দেখ, নিষ্ক্রিয় পরিবহন আর সক্রিয় পরিবহন, রিডিং পড়ি পরে দেখ। এইটা থেকে সংজ্ঞাগুলো লিখতে পারবি তো, যেখানে দ্রবণের আয়নগুলি বা লবণের আয়নগুলি, যেটাই বল, লবণের আয়নগুলি কিসের সাহায্যে বিপাকীয় শক্তি ছাড়াই বেশি ঘনত্ব দিকে কম ঘনত্ব দিকে যায়, সেই পরিবহনটাকে আমরা বলবো নিষ্ক্রিয় পরিবহন। আর লবণের আয়নগুলো যদি বিপাকীয় শক্তির সাহায্যে, তখন এটাকে আমরা বলবো সক্রিয় পরিবহন। পড়ে দেখ রিডিংটাও। শুন, নিষ্ক্রিয় পরিবহনের কতগুলো ভাগ আছে? এই নিষ্ক্রিয় পরিবহনের অনেকগুলো ভাগ আছে। নিষ্ক্রিয় পরিবহনের প্রথম ভাগে এসছে ব্যাপন। এইটা শেষ হয়ে গেছে, পার্থক্য শেষ রে, এই পার্থক্য শেষ। এইবার আমরা পড়াচ্ছি নিষ্ক্রিয় পরিবহনের ভাগ। প্রথম ভাগে আছে ব্যাপন, ঠিক আছে? ব্যাপনে কি হয় ভালো করে শুনবি, মুখস্থ করতে হবে না। ধর কোনো এক জায়গায় আমরা ধূপ জ্বাললাম, তো ধূপে যে জায়গাটা দেখবি, ধূপটার উপর থেকে উঠে না ধোঁয়াটা দেখবি এমনিভাবে দেখা যায়, তাই তো? তো এইটাতে বেশি ঘনত্ব থাকে না কম ঘনত্ব? বেশি ঘনত্ব, তাই তো দেখা যাচ্ছে এখানে ঘনত্বটা বেশি থাকে। নিয়ে যখন এইটা ধর ঘরের মধ্যে আছি, আমরা একটা ঘরের মধ্যে আছি, এই কোণে ধূপ জ্বালাইছি, এইখান পর্যন্ত, এইখানে একটা মানুষ আছে, সেই মানুষটা গন্ধ পাবে কিনা? তার মানে এইখানে দেখতে পাচ্ছি, দেখ ধোঁয়াটাকে, এইখানে নাক রাখলে তো পাবি এই গন্ধ,
এইবার যখনই ধীরে 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 এটা কী করবে, চারিদিকে ঘরটাই কী করবে, তখন আর দেখতে পাবি কি, কারণ এইখানে আছে বেশি ঘনত্ব, বেশি ঘনত্ব থেকে কিসের দিকে যাচ্ছে, রাতের বেলায় টর্চ টিপবি, ঠিক আছে, দেখবি যে বায়ুর যে অণুগুলো আছে দেখবি ছুটাছুটি করছে, ধুলাগুলো দেখবি, দেখা যায় ধুলাগুলো কী করছে, ছোটাছুটি করছে। এইখানে কি কোনো শক্তি লাগে, কোনো বিপাকীয় শক্তি লাগে না, তাহলে কিভাবে যায়? আমি এইখানে ধূপ জ্বালছি, ওইখান থেকে গন্ধ পাচ্ছি, কিভাবে পাচ্ছি? কেননা বায়ু না, বায়ুর প্রত্যেকটা অণু গতিশীল থাকে, বায়ুর প্রত্যেকটা অণু কী থাকে, তাহলে এইখানের অণুগুলো ছোটাছুটি করছে, এইখানের অণুগুলো কী করছে, ছোটাছুটি করছে, তার মানে ওদের গতিশক্তি আছে কি না, বায়ুর কি আছে, এই বায়ুগুলো ছোটাছুটি করছে, তো বায়ুগুলো ছোটাছুটি করছে, এইখানে আমরা ধূপ জ্বাললাম, তো বায়ু এই পুরো বায়ুটা কী করছে, ছোটাছুটি করছে, তাহলে ছোটাছুটি করতে 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 নাকে পৌঁছাবে, বুঝতে পারলি? তাহলে এটা কিসের জন্য যায়, নিজের গতিশক্তির জন্যে না বিপাকীয় শক্তির জন্যে? লেখাই আছে তো বিপাকীয় শক্তি ছাড়া, মানে বিপাকীয় শক্তি লাগে না, কিসের জন্য যায়, নিজের গতিশক্তি, নিজের তো একটা স্পিড আছে, বায়ুর অণুগুলো কী করে, চারিদিকে ছোটাছুটি করে, তাহলে নিজের একটা গতিশক্তি আছে, তাহলে ওই নিজস্ব গতিশক্তির জন্যে কোথার থেকে কোথায় যায়, বেশি ঘনত্ব থেকে কমে না কম থেকে বেশিতে? তাহলে তাহলে একটা উদাহরণ পেলাম যে আমরা ঘরের এক কোণে ধূপ জ্বাললে আরেক কোণেও কী করে ধূপের গন্ধটা ছড়ে যায়, কী জন্য ছড়ায়, বিপাকীয় শক্তির জন্যে, বিপাকীয় শক্তি ছাড়ায় কি, তাহলে কিসের জন্য ছড়ায়, নিজের গতিশক্তির জন্য, নিজের গতিশক্তির জন্যে অণুগুলা কোথার থেকে কোথায় ছড়ায়, এইটাকে আমরা কি বলবো, ব্যাপন। তাহলে ব্যাপন কাকে বলে, এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, দেখ তাহলে ব্যাপন বিপাকীয় শক্তির সাহায্যে যায় না ছাড়াই যায়, তাহলে কি করে যায়, নিজের গতিশক্তির জন্য যায়, কোথার থেকে কোথাকে যায়, বেশি ঘনত্ব থেকে। একটা উদাহরণ কি, ধূপের গন্ধটা উদাহরণ দিতে পারি, অথবা তোরা সবাই স্কুল ড্রেসে উজালা দিস, তো স্কুল ড্রেসে উজালা দিস, তাহলে উজালা দেওয়ার সময় দেখ এরকম এক বালতি জল আছে, এক বালতি জল আছে, তুই 2 ফোঁটা উজালা দিলি, 2 ফোঁটা, এইখানে 1 ফোঁটা দিলি, এই জায়গায় 1 ফোঁটা দিলি, নেই কিছুক্ষণ রাখার পর চলে গেলি কোথাও, কী হয়, পুরো বালতিতে ছড়ায় না? তাহলে এইখানে ঘনত্বটা কী আছে, বেশি না কম, এইখানে বেশি, আর এই জায়গায় ঘনত্ব, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়ে যাবে, এখানে পুরো বালতিটাই ব্লু হয়ে যায় না, না না ঘাটলেও তো হয়ে যায়, ঘাটলে তাড়াতাড়ি হয়। তাহলে এটা কী জন্য হচ্ছে, কোনো তো বাইরে থেকে শক্তি দিচ্ছি নেই, নিজের গতিশক্তির জন্যে কি হয়, এই অণুগুলো বা আয়নগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে, এইটাকে আমরা বলবো ব্যাপন। ব্যাপন ক্লিয়ার হয়েছে কি? তাহলে ব্যাপনের বৈশিষ্ট্য শুন, ব্যাপনের 1 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি বেশি ঘনত্ব থেকে, এইখানে আমি একবারও এইরকম উচ্চারণ করেছি যে অর্ধভেদ্য পর্দা লাগবে, কোষ পর্দা লাগবে, উচ্চারণ করেছি একবারও, কোষ পর্দা অর্ধভেদ্য পর্দা, মানে এগুলো কিছু লাগবে নাই, কেন উজালা জলের মধ্যে কোনো পর্দা রাখিস কি তুই, কোনো পর্দা নাই, তাহলে এগুলো অর্ধভেদ্য পর্দা লাগে না, কোথা থেকে কোথায় ছড়ায়, বিপাকীয় শক্তির সাহায্যে ছড়ায় না নিজের গতিশক্তির সাহায্যে? বৈশিষ্ট্য কি নিজে দুটো পারবি লিখতে? 1 নম্বর বিপাকীয় শক্তি ছাড়াই ঘটে, কী জন্য ঘটে, নিজের গতিশক্তির জন্য ঘটে। 3 নম্বর বেশি ঘনত্ব থেকে। তাহলে ব্যাপন, ব্যাপন কাকে বলে, ব্যাপনের বৈশিষ্ট্য কাকে বলে থেকে বৈশিষ্ট্য লেখা যাবে না, পারবি তো লিখতে? মুছে দিচ্ছি আমি ব্যাপন। এইবার শুন, অভিশ্রবণ, এগুলো কিসের ভাগ পড়াচ্ছি বলতে, নিষ্ক্রিয় পরিবহন না সক্রিয় পরিবহনের? নিষ্ক্রিয় পরিবহনের। তাহলে এই ব্যাপনের আমরা 2টো উদাহরণ দিলাম, একটা ধূপ জ্বালারটা আর জলে উজালা ফেলারটা। এবার অভিশ্রবণটা শুনবি, অভিশ্রবণ, অভিশ্রবণ, অভিশ্রবণটা পড়ার আগে একটা উদাহরণ দিই শুন। এইরকম 1 গ্লাস জল আছে, ঠিক আছে, এইখানে যদি
আঙ্গুর ফল রাখা হয়, আঙ্গুর ফল বলছি, কী বলে, কিশমিশ, কিশমিশ যদি রাখা হয় তাহলে কিশমিশগুলো কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। এরকম ছোট ছোট রেখেছিস, ছোট ছোট রেখেছিস, এরা কী করে, ছোট ছোট, ওই ছোটো ছোটো কোথায় হচ্ছে কি, এমনি কিচমিচের থেকে বড় হয়ে যাচ্ছে নাকি। ওই যাই হলো, এই কিচমিচগুলো দেখ ছোট আছে, জল জল পাওয়ার পর এটা ফুলে না, তার মানে জলটা ভিতরে প্রবেশ করছে না জলটা বাইরে বেরিয়ে যাচ্ছে, বল এবার কিচমিচটা বেশি ঘন না জলটা বেশি ঘন, কিচমিচটা বেশি ঘন, তার মানে জলে কম ঘনত্ব, তাহলে এইখানে কম ঘনত্ব থেকে কোথায় যাচ্ছি, গুলাবি নেই তো, এই উদাহরণগুলো মনে করলে সবাই গুলে যায়। তাহলে ব্যাপনটা কোথার থেকে কোথায় ছিল বল না, বেশি ঘনত্ব থেকে, আর এইটা কম থেকে বেশি, কী করে মনে রাখবো, দেখ জলটা কম ঘনত্ব আর কিশমিশটা কী বটে, তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায়। আর কিশমিশের বাইরের যে পর্দাটা, এই বাইরের যে পর্দাটা, সেই পর্দাটা না অর্ধভেদ্য পর্দার মতো কাজ করে, অর্ধভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দার নাম শুনেছিস, পার্চমেন্ট কাগজ, ফিল্টার কাগজ, এগুলোর নাম শুনেছিস, তাই তো। অর্ধভেদ্য পর্দা মানে কোনো বড় অণু যেতে পারবে কি নাই, কিছু কিছু অণুকে ছোটো ছোটো অণুকে যেতে দেই অর্ধভেদ্য পর্দা মানে, ঠিক আছে। সব অণু যেতে পারে না, দেখ অর্ধভেদ্য মানে অর্ধেকটা ভেদ করতে পারে, সবাই পারে না। যাই হলো, এটাও তো আমরা যাচ্ছি না অর্ধভেদ্য পর্দায়। তাহলে এইখানে বিপাকীয় শক্তির সাহায্যে ঘটে কি, এটাও ছাড়াই তো ঘটে। এটা কার উদাহরণ পড়ছি আমরা, নিষ্ক্রিয় পরিবহন। এইখানে অণুগুলো, এইখানে জলের অণুগুলো কী করে, চারিদিকে যদি দেখতে যাস জলের অণুগুলো চারিদিকে ছোটাছুটি করে, তাহলে এক বালতি জল নিবি, নিয়ে পরে ফুলের যে রেণুগুলো হয় না দেখবি হলুদ হলুদ, ওই রেণুগুলোকে ফেলে দিবি, ছড়িয়ে দিবি জলটার উপরে, দেখবি জলের উপরে রেণুগুলো আপনা আপনি বিভিন্ন দিকে যাচ্ছে। জল স্থির থাকে না, জলের অণুগুলো চারিদিকে ছোটাছুটি করে। জল, বায়ু এইগুলো কিন্তু স্থির থাকে না, চারিদিকে কী করে, ছোটাছুটি করে, বুঝতে পেরেছিস। দেখে আসতে রে, দেখে আসি রে গেলে, আরে বাইরে বার করে দেবে এবারে পড়াবার সময় ইয়ে করলে। এটা দেখ অবিশ্রবণ, অবিশ্রবণ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যায় না বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে, কম ঘনত্ব থেকে বলতে একটা পর্দা থাকে কি না, সে পর্দাটার নাম কি, অর্ধভেদ্য পর্দা। তাহলে এইখানে দুটো সমান দ্রবণ না অসমান দ্রবণ, মানে ঘনত্বটা সমান না অসমান, অসমান বটে কি না, জলের ঘনত্বটা কম না বেশি, আর কিশমিশের ভিতরের ঘনত্বটা, তাহলে দুটো সমান ঘনত্বের দ্রবণ থাকে না অসমান, অসমান। কার দ্বারা আলাদা করা রয়েছে, কিশমিশের উপরের আবরণটা, কিশমিশের ওইটা কি পর্দার মতো কাজ করছে, তার মানে এখানে বলতে পারি কোন পর্দা দ্বারা আলাদা করা থাকে, কেমন দ্রবণ, একই ঘনত্বের না সম ঘনত্বের না অসম ঘনত্বের, অসম ঘনত্বের। কটা দ্রবণ থাকে, দুটো, একটা জলটা আর একটা কিশমিশের ভিতরে, তাহলে সমান ঘনত্বের না অসমান ঘনত্বের, কী দ্বারা আলাদা করা থাকে, অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা থাকে। বলতো কম ঘনত্ব থেকে বেশি যায় না বেশি দিকে কমে যায়, এইটাকে আমরা বলবো অবিশ্রবণ। পড়ে দেখ অবিশ্রবণ, পড়ে দেখবি, অবশ্যই পড়ে দেখবি বইয়ের ভাষা। এবার শুন রে, ব্যাপনের গুরুত্ব, মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে ব্যাপনের গুরুত্ব, ঠিক আছে। ব্যাপন আর অবিশ্রবণ কাকে বলে তো ক্লিয়ার, বৈশিষ্ট্য পারবে, অবিশ্রবণের বৈশিষ্ট্য আগে বলতো, তারপর গুরুত্ব যাচ্ছে। অর্ধভেদ্য পর্দা লাগবে কে, যায়, আর এটা কি পদ্ধতি, নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, পারবি তো লিখতে। এবার শুন, কোনো কারণে ধর কিচমিচের ভিতরে আমরা কোনো রকমে যে এটা জাস্ট কল্পনা, কোনো রকমে আমরা কিচমিচের ভিতরে ঢুকি পড়ে কেমন কিছু একটা জিনিস করলাম যে ভিতর থেকেও চাপ দিচ্ছি, তাহলে জলটা ভিতরে প্রবেশ করতে পাবে, তোকে ধর বড় একটা কিচমিচের ভিতরে তোকে প্রবেশ করাই দেওয়া হলো, নিয়ে জলে ফেলে দেওয়া হলো, এবার জল ভিতরে ঢোকার চেষ্টা করবে, তুই কোনো রকমে বাইরের ধার থেকে চাপ দিচ্ছিস, নিয়ে বাইরে থেকে চাপ দিয়ে ওই ভিতরে জল প্রবেশটা করছিল, সেটাকে তুই কোনো রকমে আটকাই দিলি, সেইটাকে আমরা বলবো অবিশ্রবণ চাপ। কি বলবো আমরা, অবিশ্রবণ চাপ। মানে অবিশ্রবণ চাপ কি করে, অবিশ্রবণকে সাহায্য করে না আটকায় দেয়, আটকায় দেয়।
আটকাই দিচ্ছে তো। অবিশ্রবণ কোনটা? কম ঘনত্ব থেকে। অবিশ্রবণ মানে কি? কম ঘনত্ব থেকে কোথায় যাবে? বেশি ঘনত্বে, মানে জলটা কোথায়? কিচমিচের ভিতরে ঢুকবে। এবার তুই কিচমিচের ভিতরে আছিস, ধর নিয়ে তুই কিচমিচের ভিতরে জলটা ঢুকতে বাধা দিচ্ছিস, আটকাই দিচ্ছিস কোনো রকমে। তার মানে তুই অবিশ্রবণে সাহায্য করছিস না বাধা দিচ্ছিস? বাধা দিচ্ছিস। তাহলে এমন একটা চাপ যার জন্যে অবিশ্রবণ চালু হয় না বন্ধ হয়? বন্ধ হয়। সেই চাপটাকে আমরা বলবো অবিশ্রবণ। অবিশ্রবণ চাপ পড়ে দেখ 17 বইয়ে ডাইন দিকে কোনটাতে লেখা আছে অবিশ্রবণ চাপ বলে একটা শব্দ দেখ। বাকিটা পড়িনি এখন, প্লাজমোলাইসিস আর এগুলো এখন পড়ার দরকার নেই, বাকিটা পড়, অবিশ্রবণ চাপটা পড়। এইবার শুন, অবিশ্রবণের বৈশিষ্ট্য হয়ে গেছি তো, অর্ধেক তো পড়েই দেখে নেই। পড়েছিস? হ্যাঁ, তাহলে ঠিকই আছে। এবার শুন নামটা, শুন নামটা, অন্ত অবিশ্রবণ। নামটাতে ক্লিয়ার হয়ে যাবে। অন্ত অবিশ্রবণ মানে নামটাতে কি বুঝেছে বল? ভিতরে ঢুকবে না বাইরে? আর একটা হচ্ছে বহি অবিশ্রবণ। বহি অবিশ্রবণ। এত লেখার প্রতি যাস না, কনসেপ্টের প্রতি যাস। অন্ত অবিশ্রবণ মানে একটা কোষের ভিতরে ঢুকবে না বাইরে ঢুকবে? ভিতরে ঢুকবে। আর অবিশ্রবণ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে হয় না বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে হয়? আগে আগে এইটা দেখ, লক্ষ্য করবে আমি কীভাবে পড়াচ্ছি, সেইভাবে পড়বে, মুখস্থ করতে যাস না। অন্ত অবিশ্রবণ, অন্ত মানে কি করবে? ভিতরে ঢুকবে। এটা তো ক্লিয়ার, ভিতরে ঢুকবে। আর অবিশ্রবণ কোথার থেকে কোথায় হয়? মানে নিশ্চয় কোষের বাইরে আছে কম ঘনত্ব আর কোষের ভিতরে আছে। তাহলে বলতে পারি যে বাইরে কি ঘনত্ব আছে? কম ঘনত্ব। কম ঘনত্বটা কোষের কেমন? বেশি ঘনত্বের কোষে প্রবেশ করছে, দেখ না, ভিতরে প্রবেশ করছে, সেই জন্য এটার নাম কি? অন্ত। অন্ত মানে কি? ভিতরে ঢুকবে। কোথার থেকে ভিতরে ঢুকবে? বাইরে থেকে ভিতরে। আবার অবিশ্রবণ মানে কি জানি? অবিশ্রবণ মানে কম ঘনত্ব থেকে তীরচিহ্ন থাকে এইটার থেকে এইটাই, মানে কম ঘনত্ব এটা। একই রকমভাবে এইটা কোষ। বহি অবিশ্রবণ মানে কি বল? বাইরের দিকে বেরাবে। তার মানে তীরচিহ্নটা এইখান থেকে এইদিকে হবে কিনা বল? হবে তো এইদিকে। তার মানে এইখানে কি ঘনত্ব আছে আর এইখানে কি ঘনত্ব আছে বল? বহি অবিশ্রবণ। বহি অবিশ্রবণ মানে কি? বাইরে বেরাবে। আর অবিশ্রবণ কোথার থেকে কোথায় হয়? মানে এইখানে কম ঘনত্ব লিখব না এইখানে কম ঘনত্ব লিখব? ভিতরে লিখব কম ঘনত্ব আর বাইরে লিখব। এইবারে তোরা আমি বইয়ের ভাষা যদি নাই বুঝাই তাও দেখ অন্ত অবিশ্রবণ বহি অবিশ্রবণ বুঝতে পারি যাবি। এই ছবিটার দিকে তাকাবি, এক লাইন পড়বি, ছবিটার দিকে তাকাবি, এক লাইন পড়বি, পড়ে দেখ। বেশি ঘনত্ব, তাই তো কোষের ভিতরে কি থাকে? এরকমও প্রশ্ন পড়তে পারে, বহি অবিশ্রবণে কোষের ভিতরে কেমন ঘনত্ব থাকে? কম ঘনত্ব। সত্য মিথ্যাতেও পড়তে পারে। এইবারে যদি এইটার দিকে একটু ভালো করে লক্ষ্য করিস, এইটার দিকে দেখ, বাইরে ঘনত্ব বেশি না কম? বাইরে ঘনত্ব বেশি। এইবার তোর ধর কোনো একটা কোষকে, ভালো করে শুনবি, তোর কোনো একটা কোষকে আমরা একটা কি করলাম, একটা প্রথমে নুন জল করলাম, ভালো করে শুনবি, নুন জল করলাম প্রচুর প্রচুর মানে ঘনত্বের। দেখ বেশি ঘনত্বের, বুঝতে পেরেছিস? বেশি ঘনত্বের একটা গ্লাসে আমরা নুন জল করলাম, অনেক বেশি ঘনত্বের নুন জল করলাম, মানে যাই হলো নুন বাদ দিই যে কোনো, ঠিক মানে ঘনত্বটা বেশি করতে হবে, মানে জলটাকে পুরু করতে হবে। তুই জলটাকে পুরু করলি কীভাবে করবি? নুন টুন গুললি, গুলে এবারে পুরু করে দিলি। এবার তোর একটা কোষকে আমি ওই জলটাতে ফেলে দিলাম, তাহলে কোষের ভিতরে ঘনত্ব বেশি না জলটার ঘনত্ব বেশি? জলটার ঘনত্ব বেশি, কোষটার ঘনত্ব। তাহলে তখন কোষের ভিতরে সব জলটা বাইরে বেরাবে না ভিতরে ঢুকবে? কারণ কি? কেননা বাইরে ঘনত্বটা, ভিতরে অবিশ্রবণ প্রক্রিয়া হবে। অবিশ্রবণ প্রক্রিয়া হবে না, কম থেকে বেশির দিকে যাচ্ছি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে কোনটা যায়? অবিশ্রবণ। কি বললাম ভালো করে শুনবি, এটা কোষ। কোষটাকে কেমন জায়গায় রেখেছি? বেশি ঘনত্বে না কম ঘনত্বে? কি বললাম ভালো করে শুন, আরেকবার বলে দিচ্ছি। তুই একটা গ্লাসে ভালো করে নুন জল করলি, নুন জল অনেক ঘনত্বের নুন জল করলি, অনেক বেশি ঘনত্ব।
মানে তোর কোষের থেকে বেশি। এইবার সেই কোষটাকে এখানে ফেলে দিলি, তাহলে এইটা কোষ, আর কোষের বাইরে যে ইয়েটা আছে সেইটার ঘনত্ব বেশি না কম? তাহলে বেশি ঘনত্ব, আর কোষের ঘনত্বটা অবিশ্রবণ কোথার থেকে কোথায় হয়? কম থেকে বেশির দিকে। তাহলে কম থেকে বেশির দিকে মানে কোষের থেকে বাইরে বেরাবে, আর কোষের থেকে যদি বাইরে বেরোয় কোষটা চুপসি যাবে। বুঝতে পারছিস? তো এইটাকে না বেশি ঘনত্ব লেখা নাই, বইয়ে কি লিখেছি শুন। বইয়ে বলেছি, বইয়ে ঠিক আছে বেশিটা কম্বাইন্ড হয়েছে, বেশিটা শুন। শুন রে, বইয়ে এই বেশি ঘনত্বটাকে লিখেছে অতিসারক দ্রবণ। কি লিখেছে? আমরা লিখব না, আমরা কি লিখব? বেশি ঘনত্ব দ্রবণই লিখব। আমরা কি লিখব? আর কারো যদি মুখস্থবিদ্যা দুর্দান্ত হয় তারা অতিসারক মনে রাখবি, অতিসারক, লঘুসারক মনে রাখবি। তাহলে বাইরের ঘনত্ব বেশি না কম? বেশি। বইয়ে বেশি লেখে নাই, বইয়ে লিখেছে অতিসারক ঘনত্ব, সাঁতারার বইটাতে। তাহলে বাইরের ঘনত্বটা কি? আর কোষের ভিতরের ঘনত্বটা কম। আর জলটা তাহলে বাইরে বেরোবে না ভিতরে ঢুকবে? তাহলে কোষটা চুপসি যাবে না ফুলি যাবে? চুপসি যাবে। আবার এটা দেখ, বাইরের ঘনত্ব যদি কম আর কোষটার ঘনত্ব, অবিশ্রবণ কোথার থেকে কোথায় হয়? কম থেকে। তাহলে কম থেকে বেশি দিকে মানে জল কী হবে? ভিতরে ঢুকবে, তখন কোষটা কী হয়ে যাবে? ফুলি যাবে। তো সাঁতরার বইয়ে যেখানে অবিশ্রবণ চাপ পড়লি সেইখানে দেখ দুটো কথা উল্লেখ আছে, একটা নাম আছে প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস এইটাই বলেছি। দেখ, একবার কোষে জল বেরিয়ে যায়, একবার কোষের থেকে জল বেরিয়ে যায়, আর একবার কোষে জল। তাহলে কোষে যদি জল প্রবেশ করে তাহলে কোষটা কী হবে? ফুলি যাবে। কোষ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, কোষটা কী হয়ে যাবে? চুপসি যাবে। আর যখন কোষটার ভিতরে ঢুকছে মানে কি? অবিশ্রবণ কম থেকে মানে বাইরে কম, আর বহি অবিশ্রবণ মানে কি? বাইরে বেরাবে, বাইরে বেরাবে। তীর চিহ্ন দেখ, কোষ থেকে বাইরে, কোষ থেকে অবিশ্রবণ কম থেকে বেশির দিকে হয় না বেশি থেকে কমের দিকে? তাহলে এইখানে নিশ্চয়ই কম, এইখানে। তাহলে এইখানে কোষটাকে আমরা কি দ্রবণে রেখেছি? বেশি ঘনত্বের না কম ঘনত্বের দ্রবণে রাখলে কোষের ভিতরের যে জল সেই জলটা বাইরে চলে আসে, তখন এই কোষটা কী হয়ে যায়? এইখানে কম ঘনত্ব, এটা বেশি ঘনত্ব, জলটা কোথায় যাবে? কম থেকে বেশিতে মানে কোষে কম থেকে, এটা কম দেখ এটা বেশি, কম থেকে। তাহলে কোষটার ভিতরে মানে ঢুকবে, কোষটা কী হয়ে যাবে? ফুলি যাবে। পড়ে দেখ এবারে প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস। অতিসারক লিখেছে, এইটাকে অতিসারক লিখেছে, বেশি ঘনত্বটাকে দেখ অতিসারক লিখেছে, আর এইটাকে লিখেছে লঘুসারক। এবার শুন, অভিস্রবণের গুরুত্ব আর ব্যাপনের গুরুত্ব। এই ব্যাপন প্রক্রিয়া মানে আমাদের দেহে ধর নোংরা তৈরি হয়, এটা কি বলি? বিপাকীয় বর্জ্য পদার্থ। বিপাকের ফলে উৎপন্ন কি? বর্জ্য পদার্থ। এই যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, এই বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে কী করতে হবে? এইটা করে ব্যাপন। তাহলে ব্যাপনের গুরুত্ব আছে কি না? ব্যাপন কী করে? আমাদের বিপাকে যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থগুলোকে নির্গত করে, 1 নাম্বার। 2 নাম্বার, কোষে কোষে যে খাদ্য পৌঁছায় বা জল পৌঁছায়, কোন পদ্ধতি পৌঁছায়? ব্যাপন। আমাদের প্রত্যেকটা কোষে কোষে কী পৌঁছায়? জল। আর এইটাকেও কোন পদ্ধতি পৌঁছায়? ব্যাপন। তাহলে ব্যাপনের দুটো গুরুত্ব পাইলাম আমরা, একটা প্রত্যেকটা কোষে কোষে কী পৌঁছানো? খাবার। আর 2 নাম্বার কী পেলাম আমরা? আর 3 নাম্বার শুন, উদ্ভিদের দেহে দেখবি ব্যাপনেও আছে অবিশ্রবণেও আছে। একটা কথা, জল শোষণ করে না মূল কি করে? গাছের মূল কি করে? মাটি থেকে জল শোষণ করে। এই জল শোষণে ব্যাপনও সাহায্য করে, অবিশ্রবণও করে। ব্যাপনও করে, দুটোই লেখা আছে দেখবি। তাহলে আমরা অবিশ্রবণের 3টে গুরুত্ব পাইছি। 3টে কি কি? প্রত্যেকটা কোষে কোষে জল আর খাবার পৌঁছায় দেয়। আমাদের শরীরে যে বিপাকীয় বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা শরীর থেকে নির্গত করে। 3 নাম্বার, মাটি থেকে জল শোষণ করে। অবিশ্রবণের 3টে গুরুত্ব পাই। এই ব্যাপনের 3টে গুরুত্ব পাইছি। ব্যাপনের তো পড়ালি, ব্যাপন বললাম না? ব্যাপন
অবিশ্রবণ বলে ফেলেছি, যদি কোথাও বলে ফেলেছি। হ্যাঁ, এটা ব্যাপনের কি পড়ালাম আমরা, ব্যাপনের গুরুত্ব। অবিশ্রবণের গুরুত্ব, অবিশ্রবণের গুরুত্বে 1 নাম্বারেই আছে জল শোষণ। মাটি কি করে, ওটা ব্যাপনও লিখতে পারিস, অবিশ্রবণও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমি বলবো অবিশ্রবণে লেখাটা বেস্ট, ঠিক আছে। তাহলে অবিশ্রবণের সাহায্যে কি করে, গাছ মাটি থেকে, তাহলে গুরুত্ব একটা পারবি তো লিখতে, কিসের গুরুত্ব বলছি, এটা অবিশ্রবণে। আর এই অবিশ্রবণের জন্যেই, ভালো করে শুনবি, এই অবিশ্রবণের জন্যেই বাষ্পমোচন হয়। অবিশ্রবণের জন্য কি হয়, বাষ্পমোচন হয়, বা মাটি জল শোষণ, এটা তো বললামই, ঠিক আছে। বল, বুঝতে পেরেছিস কি, একটা জল শোষণ হয় আর বাষ্পমোচন হয়। দেখ পড়ে দেখ একবার, ব্যাপনের দুটো দেখ গুরুত্ব পড়, ব্যাপনের দুটো গুরুত্ব পড়বি। আর একটা ইয়ার মনে রাখবি তো, অবিশ্রবণের গুরুত্ব দিয়ে আরেকটা মনে রাখবি, মাটি থেকে জল শোষণটা বলেছি। ভাজক কলার নাম শুনেছিস, ভাজক কলা, এই ভাজক কলার নাম শুনেছিস কেউ, ভাজক কলা, স্থায়ী কলা, প্রথম ইউনিটে পড়াইছি আমরা ভাজক কলা। এই ভাজক কলাগুলো যখন প্রসারণ হয় মানে বাড়ে না কমে, বাড়ে। তাহলে এই ভাজক কলাগুলার প্রসারণে, ভাজক কলাগুলার অবিশ্রবণ সাহায্য করে। অবিশ্রবণের 3টে গুরুত্ব পেলাম, কি কি বলতো, একটা মাটির থেকে কি বাষ্পমোচন, আর 3 নাম্বার বললাম আমরা ভাজক কলার প্রসারণে। ভাজক কলার যে কোনো 3টে মুখস্থ করবি, তোর যদি এইগুলো কঠিন লাগছে যে কোনো 3টে মুখস্থ করবি, এরকম কোনো ব্যাপার না যে এই 3টে লিখতে হবে। ব্যাপনের 3টে গুরুত্ব, অবিশ্রবণের 3টে গুরুত্ব, সংজ্ঞা করলেই বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, পড়ে কি না, সংজ্ঞা করা মানে বৈশিষ্ট্য অর্ধেক হয়ে যাবে। এই আমরা আগের দিন রসের উৎসরত পড়াইছিলাম, মনে আছে কি কারো? এদিক দেখ, এরকম গাছের, এদিক দেখ রে, এরকম কোনো গাছ আছে, গাছের এই যে এই মূলটাকে কি মূল বলা হয়, প্রধান মূল। এই প্রধান মূলটা অনেকগুলো মূলে বিভক্ত, এটা কি বলা হয়, শাখা মূল। নিয়ে এইখানে গাছের পাতা থাকে দেখবি, এইরকম করে কেমনভাবে আঁকে না, একদম দুর্দান্ত গাছ হয়ে গেছে, আর কালো রঙের হয়ে গেছে লাই গাছটা, সবুজ রঙের রেখে দাঁড়া, এখানে একটা আলাদা পাতা আঁকতে হবে। এখানে গাছের পাতা আছে আলাদা করে, একটা দেখতে পাচ্ছিস তো, পুরো গাছটার এর থেকে বড় পাতাটাই মনে হচ্ছে। হ্যাঁ, ব্যতিক্রম তোর মতো, যেমন তুই মানুষের মধ্যে ব্যতিক্রম না, এগুলো আরও পাতা দিয়েই ভর্তি এগুলো, ঠিক আছে। তো হ্যাঁ, পাপি লোকগুলো দেখতে পায় না। এদিকে দেখ, এদিকে দেখ, চুপ কর চুপ কর, আমরা মেন ফোকাস থেকে সরে যাচ্ছি। এদিকে দেখ, এইখানে ধর কোনো জায়গাতে পত্ররন্ধ্র আছে, পত্ররন্ধ্র নিয়ে বলেছিলাম যে জলটা চোখের মতো মনে হচ্ছে, কিন্তু চোখ নয় এটা, ঠিক আছে। জলটা কি হয়, এটার মধ্যে দিয়ে বাইরে, যেই বাইরে বেরিয়ে যাবে, এইখানে জাইলেম ছিল মনে পড়ছে, এরকম করে একটা লিখেছিলাম দেখবি ছবি, এটা কি, এটার নাম কি, জাইলেম লিখেছিলাম আগের দিন কে কে ছিলি না রে, ছিলি নি, কি করছিলি? তাহলে এইটি কি ওটা জাইলেম, দেখ আমরা কীভাবে বুঝেছিলাম বলে দিচ্ছি। এই জায়গা থেকে জলটা বেরিয়ে যায়, এটি কি নাম, এটার নাম পত্ররন্ধ্র। এই যে এটার নাম কি, পত্ররন্ধ্রের মাধ্যমে জলটা কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যাবে। তাহলে এই জায়গাটা ফাঁকা সৃষ্টি হবে, এই ফাঁকাটা পূরণ করার জন্য কোথার থেকে জল আসবে, এই জায়গা থেকে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে এবারে তার নিচ থেকে। তার মানে জলটা কোন দিকে উঠছে বল, মাটি থেকে কোন দিকে উঠছে, উপরের দিকে, তাই তো। তার মানে মাটির থেকে উপরের দিকে উঠছে। অভিকর্ষ কোন দিকে, অভিকর্ষ নিচে, আর জলটা উঠছে কোন দিকে, তার মানে অভিকর্ষের বিপরীত উঠছে কিনা, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর শুন, কি জন্য জলটা উঠছে, এই জায়গাটা যখনই জলটা বাইরে বেরিয়ে গেল, এখানে কি সৃষ্টি হলো, ফাঁকা স্থান সৃষ্টি হলো। এই ফাঁকাটাকে পূরণ করার জন্য এইখান থেকে জল আলো, এইখান থেকে জল আলো, এইখানেরটা যখন ফাঁকা হয়ে গেল, মানে একটা টান সৃষ্টি হচ্ছে না, টান,
কীরকম টান সৃষ্টি হচ্ছে দেখ, এই জায়গায় যেই জলটা বেরিয়ে গেল এইটা পূরণ করার জন্য তার পিছনের থেকে জল এলো এইখান থেকে জল গেল, তাহলে এইখানটা ফাঁকা হয়ে গেল। এবারে জল এইখানে জল কোথার থেকে আসবে, তার নিচ থেকে। এবার এইখান থেকে জলটা তো উপরে চলে গেছে, তাহলে এই জায়গাটা ফাঁকা। আবার দেখ এই জায়গাটা যে ফাঁকা হয়ে গেল, এইখান থেকে জলটা উপরকে চলে আসবে, মানে এইখানটা ফাঁকা। তার মানে একটা টান সৃষ্টি হচ্ছে না উপর দিকে, যেটার জন্য জলটা কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে। তার মানে একটা টান সৃষ্টি হচ্ছে, তাই তো। আর এইখানে জলটা কোন দিকে যাচ্ছে, অভিকর্ষের দিকে না অভিকর্ষের বিপরীতে, বিপরীতে। আর এই জলটা কে শোষণ করে, মাটি শোষণ করে। কে শোষণ করে, মূল বা মূলরোম। এই জলটা শোষণ কে করে, মূল বা মূলরোম। শুধু জল শোষণ করে, জল আর খনিজ লবণ শোষণ করে। কিসের মাধ্যমে যায় জলটা, কোন দিকে যায়, অভিকর্ষের দিকে না অভিকর্ষের বিপরীতে, তাই তো। আর এইটা একটা টানের জন্য যায়, মানে উপর দিকে বাহিত হয় না নিচ দিকে, উপর দিকে। আর এইখানে একটা টান সৃষ্টি হয়ে বললাম না, এই টানটাকে কী বলে, বাষ্পমোচন টান। কেমন টানটা দেখ ভালো করে আরেকবার ভাবিলে, এইখানে জলটা বেরিয়ে গেল, যে এইখানে জলটা বেরিয়ে গেল, এইখানের টাকা মেটানোর জন্যে কোনখান থেকে জল আসবে, এইটা ফাঁকা হয়ে গেলে কোথার থেকে জল আসবে, এইটি ফাঁকা হয়ে গেলে, মানে একটা টান সৃষ্টি হচ্ছে। আর এখানেও যখন ফাঁকা হয়ে যাবে তখন আবার মাটি থেকে কি করবে, তার মানে এমন একটা টান সৃষ্টি হচ্ছে যে টানটার জন্য জলটাকে মাটি থেকে শোষণ করে অভিকর্ষের উপরের দিকে না নিচ দিকে, উপরের দিকে উঠেছে। এইটাকে বলা হয় রসের উৎসরত। এটা কি বলা হয়, পড়ে দেখ রসের উৎসরতের সঙ্গে। তাহলে এই টানটা হয়ে গেছে, তাই তো, রসের উৎসরত হয়ে গেছে। এবার শুন, দুটো টান আছে, একটা চাপ আছে একটা টান আছে, শুনবি। এই যে মূল কি করে, কাকে শোষণ করে, জল আর খনিজ লবণকে শোষণ করে। আর মূলের বাইরের অঞ্চলটাকে বলা হয় কর্টেক্স আর মেডুলা। পড়েছিলি কোথাও বিক্ষে? তাহলে এই যে মূলটা কি করে, কাকে শোষণ করে, তো এই মূলে একটা অংশ আছে কর্টেক্স বলে, কর্টেক্স। সেইখানে যেহেতু জলটা শোষণ করে নিচ্ছে, ভিতরে চাপ সৃষ্টি হবে না, তুই খাই নিবি অস্থিরের মতন, তো ভিতরে মনে হয় প্রচুর চাপ দিচ্ছে, এরকম মনে হবে, পেট ভরে খাই নিবি একদম শুভজিতের মতন, যেমন লড়তে না পারে, ঠিক আছে। তাহলে কেমন অস্থির লাগে না, ভিতরে মনে হয় না চাপ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এই নুন এইদিকে দেখা। তাহলে এই যে মূলগুলা কি করে, কি করে, এই যে কর্টেক্স অঞ্চলে, মূলের কর্টেক্স অঞ্চলে একটা চাপ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়, চাপ সৃষ্টি। এই চাপটাকে বলা হয় মূলজ চাপ। দেখ নামটা দিয়েছে মূলজ, মানে কোথায় সৃষ্টি হবে, কি জন্য সৃষ্টি হবে, জল আর খনিজ লবণকে শোষণ করার জন্য। তাহলে জল আর খনিজ লবণকে শোষণ করার জন্য কোথায় হয়, মূলের কোথায়, কর্টেক্স অঞ্চলে কি হয়, চাপ সৃষ্টি হয়, চাপ। আর এই চাপটাকে কি বলা হয়, মূলজ চাপ। বুঝতে পারলে মূলজ চাপটা কি, মূলজ চাপ পড়ে দেখ, মূলজ চাপ পড়ে দেখ। এবার শোন, বাষ্পমোচন টান। আর একটু আগে আমরা রসের উৎসরত পড়লাম নাই, অনেকটাই কি সংজ্ঞাটা, অনেকটাই কি বলে দিচ্ছি। রসের উৎসরত আর বাষ্পমোচন টানটা পড়ব এখন, অনেকটাই কি। বাষ্পমোচন টানটা অন্য কিছু নয়, কোথায়, এটা পাতায় একটা কলা আছে, সেই কলাটার নাম আমরা আগের দিন বলেছিলাম মেসোফিল কলা। কি কলাটার নাম, মেসোফিল কলা। পাতায় কি কলা আছে, মেসোফিল কলা। এইবার জলটা কি হয়ে যাবে, জলটা বাইরে বেরাবে, পাতায় কি কলা আছে, মেসোফিল কলা, জলটা বাইরে। আর যেই জলটা বাইরে বেরাবে এখানে একটা টানের সৃষ্টি হবে, একটা টান সৃষ্টি হবে। কোন দিক থেকে টান হবে, নিচের দিক থেকে। কী জন্য টানটা সৃষ্টি হচ্ছে, যাতে জলটা উপর দিকে যায়। কোন দিকে যায়, তাহলে পাতার কোথায় হয়, মেসোফিল কলায়। জলটা কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। আর যেই জল বাইরে বেরিয়ে যায় তখনই এইখানে একটা চাপের সৃষ্টি হয়, কোনটাতে, জাইলেমে একটা চাপ সৃষ্টি হয়। আর এই চাপের জন্যে কীটাকে উপরের দিকে নিয়ে যায়, জল আর কোন দিকে নিয়ে যায়, অভিকর্ষের বিপরীতে নিয়ে যায়, মানে উপর দিকে নিয়ে যায়।
এইটাকে বলা হয় বাষ্পমোচন টান। কী জন্যে কেন বলা হয় শুন, কেননা বাষ্পমোচনের জন্যই তো জলটা বাইরে বেরোচ্ছে। বাষ্পমোচন পড়েছিলি তো আগের দিন। বাষ্পমোচন মানে কি, জলটা, তাহলে বাষ্পমোচনের জন্যই টানটা সৃষ্টি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় বাষ্পমোচন টান। পড়ে দেখ বাষ্পমোচন টান আর মূলজ চাপ। তাহলে এইখান থেকে একটা কিন্তু প্রশ্ন পড়বে, হয় রসের উৎসরত, বাষ্পমোচন টান, মূলজ চাপ, ঠিক আছে, এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা পড়বে। কী কী পড়ালাম প্রথমে? রসের উৎসরত, বাষ্পমোচন টান, বাষ্পমোচন টান, মূলজ চাপ, তাই তো? এই চারটের মধ্যে একটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় পড়বে, বুঝতে পেরেছিস? এবার শুন, কিছুটা আমরা বলে দিচ্ছি কিভাবে জলটা যায় উপরকে, জলটা কিভাবে যায় উপরকে সেটা এক লাইনে বলবো। বাকি যেটা আছে না, তোরা একবার পড়ে পরে দেখবি, পড়ে পরে নিজেই বুঝতে পারবি। পড়ে না, পরীক্ষাতেও পড়ে না একবার, জাইলেমেরটা পড়ে না, কিন্তু ফ্লোয়েমেরটা পড়ে। ফ্লোয়েমেরটা আমরা কাল বুঝাবো। আজকে আমি জাইলেমেরটা একটু বলে দিচ্ছি, একটু, আর বাকিটা রিডিং পড়ে আসবি। কালকে আমি জিজ্ঞেস করবো কে কোন জায়গাটা বুঝতে পারিস না, যে বুঝতে পারবি না সেই জায়গাটা বলে দেবো, রিডিং পড়ে দেখে আসবি, ঠিক আছে? এদিকে দেখ কীভাবে যায়। এই যে মূলরম আছে না, মূলরম, এই মূলরমটা একটু বড় করে রাখছি, ধর এরকমভাবে আছে, ধর মূলরমটা মোটা করে রাখলাম। এইখানে কি আছে? জল আছে, দেখবি এইখানে কি আছে? জলের অণু আছে। আমরা ভৌত বিজ্ঞানে পড়েছিলাম এইটাও জলের অণু, এইটাও জলের অণু। কি বল থাকবে? সমশক্তি না আসঞ্জন? সমশক্তি। আর এইটা জলের অণু আর এইটা মূলরম, এইটার মধ্যে যে বল থাকবে সেটাকে বলা হয় আলাদা আলাদা। একটা জলের অণু আর একটা মূলরম, আলাদা আলাদা, আলাদা আলাদার মধ্যে আসঞ্জন বল। আর এইটাও জলের অণু, এইটাও জলের অণু, সমশক্তি বল। এই সমশক্তি আর আসঞ্জন বলের জন্যে জলটা কোথাকে যায়? উপরে উঠে আসে, ঠিক আছে? আর বাকি যেটা আছে রিডিং পড়বি, এক লাইন পড়বি, নিজে ভাববি, ঠিক আছে? নিজে ভাববি যে কীভাবে বুঝাবো আমি। তো জাইলেমটা পরীক্ষায় পড়ে নাই, বাই চান্স যদি দিয়ে দেয় সেই জন্য বলে রাখছি যে পড়ে রাখবি, যার যে জায়গাটা অসুবিধা হবে সেটা আমরা বলে দেবো। জাইলেমটা আজকে পড়াচ্ছি নেই, অসুবিধাটাই পড়াবো শুধু। ফ্লোয়েম আমি কালকে পড়াবো, ফ্লোয়েম। আজকে গ্যাসের পরিবহনটা পড়াচ্ছি, শুনবি গ্যাসের পরিবহনটা। এই যে এই পাতায় ছোট ছোট ছিদ্র থাকে, ছিদ্রগুলো কি বলা হয়? পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে কি করে? গ্রহণ করে। কোন কলা? মেসোফিল কলা সালোক সংশ্লেষ করে। জানিস তো সালোক সংশ্লেষ? এইগুলো কি বটে পাতায়? পত্ররন্ধ্র। কি করে? কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন? কোথায় যায়? নিয়ে ওইখানে খাবার তৈরি করে। আর খাবার তৈরি করার পদ্ধতিটা 4-5 থেকে পড়েছে, সেটার নাম সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ করে। সালোক সংশ্লেষে শুধু খাবার তৈরি হয় না অক্সিজেনও তৈরি হয়? সালোক সংশ্লেষে খাবার তৈরি হয় আর এই অক্সিজেনটাকে এই পত্ররন্ধ্রের মাধ্যমে বাইরে বার করে দেয়। মানে কার্বন ডাইঅক্সাইড লিখছে কিসের মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। প্রথমে কার্বন ডাইঅক্সাইড লিলিও, নি গ্রহণ করলে কোন কলায় যাবে? নি মেসোফিল কলায় কি করবে? ওইটাকে খাদ্য মানে সালোক সংশ্লেষ করবে, নি খাবার তৈরি করবে আর অক্সিজেন তৈরি করবে। তাহলে এখানে অক্সিজেন অনেক বাড়ি যাবে। এখানে অক্সিজেন আর বায়ুতে অক্সিজেন কম আছে তুলনামূলক, তাহলে বেশি ঘনত্বের অক্সিজেন, আর বায়ুতে কম ঘনত্বের অক্সিজেন। তাহলে এইখানে বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে। এখানে বেশি ঘনত্ব কী করে বুঝতে পারলি? কি এখানে কী হচ্ছে? সালোক সংশ্লেষ। কী হচ্ছে? আমরা আরেকবার বলে দিচ্ছি, দেখ এটা পত্ররন্ধ্র কি গ্রহণ করে? মেসোফিল কলা কি গ্রহণ করে? নি মেসোফিল কলায় খাবার তৈরি হয়। এই পদ্ধতিটার নাম কি? সালোক সংশ্লেষ। শুধু খাবারে তৈরি করে না অক্সিজেনও তৈরি করে? এই অক্সিজেনটা বাইরে বের করবার চেষ্টা করবে। তাহলে এইখানে অক্সিজেন অনেক বেশি হয়ে যাবে কিনা? অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এইখানে অক্সিজেন অনেক বেশি, তার তুলনায় বাতাসে অক্সিজেনটা কম। তাহলে এখানে বেশি অক্সিজেন, এখানে তাহলে বেশির থেকে কমের দিকে আসবে। ব্যাপন না অবিশ্রবণ? ব্যাপন। তাহলে ব্যাপনের একটা গুরুত্ব এটাও তো বলতে পারি যে পাতায় অক্সিজেন তৈরি হওয়ার পর সেই অক্সিজেন বায়ুমণ্ডলে আসে কোন পদ্ধতিতে? ব্যাপন পদ্ধতিতে। বুঝতে পারলি কি?
বেশির থেকে কমে এসছে নাই, এইখানে অক্সিজেন বেশি না বায়ুতে, এইখানে বেশি অক্সিজেন তৈরি হচ্ছে, তাহলে এখানে বেশি ঘনত্বের অক্সিজেন, তো বেশির থেকে কমে ব্যাপনে যায় না অবিশ্রবণে যায়, তাহলে ব্যাপন হয়ে গেল আর একটা গ্রুপ। তাহলে গ্যাসেরটাও পড়ানো হয়ে গেছে, তোদের কাজ শুন গ্যাসেরটা পড়ে দেখ এখন, ঠিক আছে। আর জাইলেম আমরা কালকে যার অসুবিধা থাকবে তবেই পড়াবো, না হলে পড়াবো না, ঠিক আছে। কেননা জাইলেমেরটা একদম সহজ, নিজে পড়েই বুঝতে পারবে আশা করি, আর ফ্লোয়েমেরটা আমরা কালকে পড়াবো।